প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক বিবরণী অধ্যায়ের 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এবং 4 নম্বর অঙ্কের সমাধান করব। আশা করি তোমরা আমার পূর্ববর্তী পাঠগুলো দেখেছো। আমার পূর্ববর্তী পাঠে আমরা এই অধ্যায়ের প্রথম 3টি অঙ্কের সমাধান দেখিয়েছি কিভাবে করবে। আজকে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানটা কিভাবে করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা আজকের পাঠে চলে যাই। আর্থিক অবস্থার বিবরণী আমাদেরকে এসএসসি পরীক্ষায় ক বিভাগে আসবে এবং আমাদের দুটো প্রশ্নের উত্তরে কী করতে হয়, সমাধান করতে হয়। আমাদের খুব ভালো করে জানতে হবে এই অধ্যায়ে আমরা কোন অঙ্কগুলো করব। তাহলে চলো দেখো, এখানে আমাদের 4 নম্বর প্রশ্নে কি বলেছে। 4 নম্বর প্রশ্নে আমাদের বলেছে প্রিয়ন্তী এন্টারপ্রাইজ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল এবং অন্যান্য তথ্য নিম্নরূপ। আমরা জানি যে আমাদের প্রশ্নে একটা রেওয়া মিল এবং সমন্বয় দিয়ে দেওয়া হয়। এই সমন্বয় এবং এই রেওয়া মিলের আলোকে আমরা প্রশ্নটা সমাধান করি। মূলধনের পরিমাণ ক্রেডিটে রেওয়া মিলের কত? 1,48,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় আমাদের দিয়ে দিয়েছে 1,52,000 টাকা। সাধারণত আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করি, তাই না? আমরা 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নে দেখেছি যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু বের করেছি এবং এখানে আমাদেরকে বের করে দিয়েছে। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে দিয়েছে এবং 58,000 টাকা। বিক্রয়ের পরিমাণ 3,25,000 টাকা। 10% বিনিয়োগ আছে 1,20,000 টাকা। এখানে বিনিয়োগের পার্সেন্টেজ আছে, সুদ থাকুক আর না থাকুক আমাদেরকে সুদ বের করতে হবে। পার্সেন্টেজ থাকলে সুদের হার দিয়ে দেওয়া আছে এবং দেখতে হবে যে রেওয়া মিলে কোনো সুদ আছে কিনা ক্রেডিটে। এটা বিনিয়োগ আমাদের জন্য একটা সম্পদ এবং এটা সুদটা হচ্ছে ক্রেডিটে থাকে। যদি না থাকে তাহলে পূর্ণ বছরের সুদ আমাদেরকে ধরতে হবে। বেতন ও সম্মানী এটা একটা খরচ, 72,000 টাকা। প্রশিক্ষণ ভাতা 18,800 টাকা। আসবাবপত্র 1,00,000 টাকা। কমিশন 7,200 এবং 4,000 টাকা। কমিশন উভয় দিকে আছে, তার মানে ডেবিট দিকে যেটা থাকে সেটা হচ্ছে প্রদত্ত কমিশন। এটা একটা পরোক্ষ খরচ, এটা পরিচালন ব্যয়ে যাবে। এবং আর একটা আছে কি কমিশন প্রাপ্তি, এটা অন্য আয়ে যাবে 4,000 টাকা। বাট্টা আমাদের ডেবিটে নেই, ক্রেডিটে আছে, তার মানে এটা প্রাপ্ত বাট্টা 11,000 টাকা। বিবিধ পাওনাদার ক্রেডিট দিকে 40,000 টাকা। এই ছিল আমাদের রেওয়া মিলের আইটেম সমূহ। এখন আমরা অন্যান্য তথ্যাদিতে কী কী আছে একটু দেখি। 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া আছে, তার মানে বকেয়া যে কোনো বেতন ও সম্মানী খরচের সাথে আমরা এটা যোগ করব। অর্থাৎ আমরা পেয়েছি 12 মাস থেকে 4 মাস বাদ দিলে কত? 8 মাস। তার মানে রেওয়া মিলে যে বেতন আর সম্মানীটা আছে এটা হচ্ছে 8 মাসের আছে। তার মানে এটার জন্য আমার একটা ক্যালকুলেশন করতে হবে। আসবাবপত্রের অবচয় 10%। 3 নম্বর হচ্ছে প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে আমাদের প্রাপ্য বলতে আমরা কি বুঝি? আয় যদি বকেয়া হয় তাহলে প্রাপ্য হয়। অর্থাৎ আমাদের যে দুটো কমিশন আছে, আমাদের যে ক্রেডিট দিকের কমিশন অর্থাৎ প্রাপ্ত কমিশনের সাথে এই প্রাপ্য কমিশন যোগ হবে। কারণ এটা হচ্ছে আমরা প্রাপ্য দেখে বুঝতে পেরেছি এটা হচ্ছে আমাদের আয়, তাই না? বকেয়া হয়েছে অর্থাৎ কমিশন আমরা আরও পাইনি। উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করো। নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা এখানে এখন মোট মুনাফা বের করব। আমরা কিন্তু প্রশ্নে একটা জিনিস পড়ার সময় দেখেছি, বিক্রিত পণ্যের ব্যয় আছে। আমরা জানি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাওয়া যায় জানো? মোট মুনাফা পাওয়া যায়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের এখানে বের করার প্রয়োজন নেই। আমরা এখন দেখো এখানে তোমাদেরকে কীভাবে তোমরা সমাধান করবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো
আমরা 4 নম্বরের ক প্রিয়ন্তী এন্টারপ্রাইজ বিশদয় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিস্তারিত টাকা পরিমাণ টাকা। এখানে 3টা টাকার কলমও রাখা যেত, 3টা টাকার কলমও তুমি চাইলে রাখতে পারো, কিন্তু আমাদের ফার্স্ট কলমে কোনো ক্যালকুলেশন নেই তাই রাখা হয়নি। কিন্তু তুমি চাইলে এখানে একটা ছক রেখে দিতে পারো টাকার। বিক্রয় 3,25,000 টাকা মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয়ের সাথে আমাদের কোনো সমন্বয় সাধন ছিল না, কোনো যোগ বিয়োগের কাজ ছিল না, তাই সরাসরি এইটাই নিট বিক্রয়। বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000 টাকা, এটাও রেওয়া মিলেছিল, মাইনাস করে আমরা পেলাম মোট মুনাফা। আমাদের তো বিক্রয়ের পরিমাণ বেশি হলে মুনাফা হয়, আর বিক্রয়ের পরিমাণ কম হলে বিক্রিত পণ্যের ব্যয় বড় হলে কিন্তু ক্ষতি হয়। তাহলে আমরা মোট মুনাফার পরিমাণ পেয়ে গেলাম 1,73,000 টাকা। খুবই সহজ ছিল। বিক্রিত পণ্যের ব্যয় যদি না দিত তাহলে আমাদের জন্য হয়তো বা একটু চিন্তা করা লাগতো কীভাবে করবো, তাই না? এবার আসো আমরা বিশদয় বিবরণী প্রস্তুত করব। তাহলে আমরা খ অংশে চলে যাব এখন। বিশদয় বিবরণী আমাদের এখানে দেখো প্রশ্নে আমাদের কি কি তথ্য আছে। আমরা তো প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব, তারপরে বিশদয় বিবরণী 17 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। টাকার কলাম তো 3টা থাকতে হবে কারণ আমাদের এখানে ক্যালকুলেশনের কাজ আছে। আচ্ছা, মোট মুনাফা আমি কোথায় পেয়েছি? প্রশ্নে পেয়েছি। এই যে কোথায়? এই যে প্রশ্নে, তাই না? এই যে 1,73,000। 4 নম্বর প্রশ্ন করছি তো, 1,73,000 এখান থেকে নিয়েছি। আচ্ছা, 1,73,000 টাকা এই যে দেখেছি। এবার আসো আমরা মোট মুনাফা থেকে নিয়ম অনুযায়ী বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় অর্থাৎ মুনাফা জাতীয় যে ব্যয়গুলো দ্বারা প্রতিষ্ঠান প্রতিনিয়ত যে ব্যয়গুলো দ্বারা চলমান থাকে, প্রতিষ্ঠানে যে ব্যয়গুলো আমাদের সংগঠিত হয় প্রতিনিয়ত, সেই ব্যয়গুলো আমরা এখানে দেখাবো। তাহলে আমাদের এখানে ছিল বেতন ও ভাতা সম্মানী। এই যে বকেয়া ছিল, দেখেছো? বকেয়া ছিল 4 মাসের। তাহলে 4 মাস কীভাবে বের করব সেটা আমি দেখাচ্ছি এখন। আমরা ক্যালকুলেটরে এটা করব। আমার ছিল 72,000 টাকা। তাহলে আমরা 4 মাসের পাইনি, আমাদের 12 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে কত হয়? তাহলে আমাদের থাকে কত? 8, তাই না? তাহলে আমরা 8 মাসেরটা পেয়েছি, আমরা ভাগ করব 8 দিয়ে আর গুণ করব 4 দিয়ে, 36,000 টাকা। তাহলে এখানে রেওয়া মিলে বেতন ও ভাতা ছিল 8 মাসের আর বকেয়া হচ্ছে 4 মাস, টোটাল হচ্ছে 12 মাস। এগুলো চাইলে তোমরা লিখে নিতে পারো পেন্সিল দিয়ে, এগুলো দেখানোটা জরুরি না, কিন্তু আমার এই টাকার পরিমাণটা যদি ভুল বের হয় তাহলে আবার হবে না। আমি আবারও বলছি, বেতন ও সম্মানী 4 মাসের আমরা সমন্বয়ে দেখলাম বকেয়া, তার মানে আমরা 12 থেকে 4 বাদ দিলে পাবো 8 মাস। তার মানে এখানে আছে 8 মাস রেওয়া মিলে, 8 দিয়ে ভাগ করেছি, 1 মাসের পেয়েছি, 4 দিয়ে গুণ করেছি। এবার যোগফল করে আমরা এখানে দেখালাম 1,08,000 টাকা। তারপরে আছে কমিশন, ডেবিট দিকে যেটা আছে কমিশন, এটা হচ্ছে প্রদত্ত কমিশন 7,200। প্রশিক্ষণ ভাতা এটাও ডেবিট দিকে ছিল, তাই না? শিক্ষণ বীজ স্যালামি হচ্ছে আয়, আর প্রশিক্ষণ ভাতা যেটা এটা হচ্ছে ব্যয় 18,800। আচ্ছা, এবার আসো আমরা অবচয়, তাই না? আমাদের সম্পত্তির পরিমাণ কত টাকা ছিল আসবাবপত্র? 1 লক্ষ। অবচয় ধরতে বলছে কত? 10%। তাহলে 1 লক্ষ টাকার 10% আমরা অবচয় দেখাবো। 1 লক্ষ টাকার 10%, এই যে 1 লক্ষ গুণ 10, 10,000 টাকা। তাহলে আমরা অবচয় বের করেছি এভাবে 10%। এখন আমার পরিচালন ব্যয়গুলো যোগ করে হলো 1,44,000 টাকা। আর আমাদের মোট মুনাফা ছিল 73,000, 1,73,000। এটা থেকে এটা মাইনাস হবে, মাইনাস করলে আমরা পেলাম পরিচালন মুনাফা 29,000। এখন আমরা যোগ করব অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে আমাদের ছিল প্রাপ্ত কমিশন ক্রেডিটে, এবং এখানে সমন্বয় 3 নাম্বার সমন্বয় যদি আমরা পড়ি প্রাপ্ত কমিশনের সাথে প্রাপ্য কমিশন যোগ হবে। এই কমিশনের টাকা এখনও পাইনি, আয় যদি বকেয়া হয় প্রাপ্য হয়, যোগ করে 8,000 টাকা। এরপরে আমাদের প্রাপ্ত বার্তা ক্রেডিট দিকে ছিল 11,000 টাকা, আর বকেয়া বিনিয়োগের সুদ 12,000 টাকা। কীভাবে বের করেছি? এই যে পার্সেন্টেজ আমরা ছোটোবেলা থেকে অঙ্ক করে এসেছি, পার্সেন্টেজ 10% মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা বা সুদ 10 টাকা। তাহলে 1,20,000 টাকার উপরে আমরা বের করব। 1,20,000 টাকার উপরে আমি কত 10% বের করব। কত হয়েছে? 12,000 টাকা। এই যে 12,000 টাকা, 12,000 টাকা আমরা এখানে যোগ করব। এই টাকাটা আমরা ক্রেডিট দিকে কোনো সুদ পেয়েছি? পাইনি, তার মানে সম্পূর্ণ বছরের টাকাটাই আমাদের বকেয়া হয়ে গেছে। যদি এখানে কোনো সুদ থাকতো ক্রেডিটে, সেটা থেকে এটা মাইনাস করতাম, বা যোগফলটা টোটাল 12,000 টাকা হতো।
তাই না? আমরা কোনো সুদই পাই নাই টোটালি, সুতরাং সম্পূর্ণ বছরের সুদটাই হচ্ছে বকেয়া। যোগ করে আমরা আয়সমূহ পেলাম ৩১,০০০ টাকা। তাহলে আমাদের পরিচালনা মুনাফার সাথে অন্যান্য আয়গুলো যোগ করব। যোগ করে আমরা যদি কোনো অন্যান্য ব্যয় থাকতো ডেবিট দিকে তাহলে সেটা মাইনাস করতাম, নেই, তাই আমাদের যোগ নিট মুনাফার পরিমাণ ৬০,০০০ টাকা। আচ্ছা, এবার আসো আমরা চলে যাব আর্থিক অবস্থার বিবরণীতে। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণীতে আমরা প্রথমে এই প্রতিষ্ঠানের নাম লিখব, আর্থিক অবস্থার বিবরণী। এবং আর্থিক অবস্থার বিবরণী দুটো ধাপ হওয়া থাকে, একটা হচ্ছে মোট সম্পদের পরিমাণ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। সম্পদের আবার শ্রেণী বিন্যাস করতে হবে, স্থায়ী সম্পদ থাকলে সেটা আগে দেখাতে হবে, এভাবে আমাদের সিরিয়ালটা অনুসরণ করতে হবে। আমি আমার প্রাথমিক পাঠে দেখিয়েছি সম্পদের শ্রেণীবিন্যাস, তোমরা যারা না দেখেছো তারা দেখে নিবে। স্থায়ী সম্পদ আমার আসবাবপত্র ছিল এবং অবচয়। আসবাবপত্র থেকে আমরা নিট আসবাবপত্রের মূল্য বের করতে গেলে অবচয়টা মাইনাস করব, মাইনাস করে ৯০,০০০ টাকা। আচ্ছা, এরপরে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল 10% বিনিয়োগ, যেটা সেটা ছিল ১,২০,০০০ টাকা। আমাদের আর কোনো বিনিয়োগ ছিল না। চলতি সম্পদ, চলতি সম্পদে আমরা দেখাবো সমাপনী মজুত পণ্য, বকেয়া বিনিয়োগের সুদ। ভুল করেও বিনিয়োগের সুদ বিনিয়োগের সাথে যোগ হবে না, বিনিয়োগ সম্পূর্ণ আলাদা একটা জিনিস এবং বিনিয়োগের সুদটা হচ্ছে আলাদা, তাই না? এটা কিন্তু আমাদের একটা সম্পদ এবং এটা হচ্ছে মুনাফা জাতীয় একটা আয়। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ ১২,০০০ টাকা আমরা এখানে চলতি সম্পদে দেখাবো। প্রাপ্য কমিশন যেটা সমন্বয় ৩ নাম্বার ছিল সেটা আমরা এখানে দেখাবো ৪,০০০ টাকা। তাহলে আমরা চলতি সম্পদ এই তিনটা যোগ করে পেলাম ৭৪,০০০। এবার আমাদের এই তিনটা সম্পদকে আমরা যোগ করব, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং চলতি সম্পদ, ২,৮৪,০০০ টাকা। এর পরিমাণ আমরা জেনে গেলাম। এখন আমাদের জানতে হবে দায় ও মালিকানা সত্ত্ব, এল ও ই। তাহলে চলতি দায়ের মধ্যে আমাদের নেওয়া মিলেছিল পাওনাদার ৪০,০০০ টাকা। বকেয়া বেতন ও সম্মানে এটা আমরা বের করেছি, এটা সমন্বয়ে ছিল ১ নাম্বার, যেটা বের করেছি এটা যোগ হবে, তাই না? আমরা জানি খরচ বকেয়া দায়, খরচ বকেয়া কি দায়। তাহলে আমাদের এখানে ৩৬,০০০ আর ৪০,০০০ যোগ করলে আমরা পেলাম ৭৬,০০০ টাকা। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের এখানে একটা আমাদের নিয়োগ বের করে দেয় নাই, প্রশ্নেও কোথাও উত্তর দিয়ে দেয় নাই সমাপনী মালিকানা সত্ত্ব, তাই আমরা বের করেছি। মূলধনের টাকা ছিল ১,৪৮,০০০ আর নিট মুনাফা প্রশ্নে প্রদত্ত ছিল, এই যে প্রশ্নে প্রদত্ত। আমি যে নিট মুনাফা বের করেছি সেটা এখানে আমরা দেখাতেও পারি সেম টাকা, কিন্তু আমরা আবার প্রশ্নে যেটা আছে এটা আমরাকে ধরে করতে হবে। প্রশ্নে এখানে কমও থাকতে পারতো, বেশিও থাকতে পারতো, তাই না? তাহলে নিট মুনাফা ৬০,০০০ টাকা মূলধনের সাথে যোগ হয় আর ক্ষতি হলে বিয়োগ হয়। তাহলে যোগ করে ২,০৮,০০০ টাকা পেলাম, ২,৮,০০০ টাকা। তাহলে দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে আমরা পেলাম ২,৮৪,০০০ টাকা। অর্থাৎ আমাদের সম্পদের পরিমাণ এবং দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়েছে, সমান হয়েছে। অর্থাৎ আমাদের হিসাবে কোনো ভুল ছিল না, আমরা ধরেই নিলাম যে আমাদের আসলে এ ইকুয়াল টু এল প্লাস ই, এটাই হচ্ছে এই যে আর্থিক অবস্থা বিবরণীতে আমরা আরেকবার প্রমাণ করলাম। বুঝতে পেরেছো? এটা মিলে যায় সাধারণত যদি কোনো ভুল না থাকে, আর না মিললে অনিশ্চিত হিসাব দিয়ে হিসাব মিলাতে হয়। এই ধরনের অঙ্ক আমরা করব পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে, বোর্ড বইতে না থাকলেও বিভিন্ন এসএসসি পরীক্ষায় এসেছে যেই প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব, সমাধান করব। তাহলে আমরা এখানে আর্থিক অবস্থা বিবরণীতে এখন পর্যন্ত আমরা অনিশ্চিত হিসাব পাইনি, অনুশীলনী ৪ নম্বর পর্যন্ত আমরা করেছি। আমাদের সম্পদের পরিমাণ আর দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ মিলে গেছে। এই ছিল আমার আজকের পাঠ ৪ নম্বর। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা কমেন্টস করবে, কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।